প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা, তার নেপথ্যের কারণ, এসব ঘটনার সাথে জড়িত দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা কিংবা আমাদের দায়বদ্ধতা, এই বিষয়গুলোকে তুলে ধরতে এনটিভির এই আয়োজন নিউজ ইনসাইট। পাক্ষিকভাবে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনা বা বিশেষ কোনো বিষয় আপনাদের সামনে নিয়ে আসব। আজকে নিউজ ইনসাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। আজ আমাদের সাথে যোগ দিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। র্যাব মহাপরিচালক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আর আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। দর্শক, আজ আমরা কথা বলবো পুরান ঢাকার হোসনি দালানে গ্রেনেড হামলার বিষয়টি নিয়ে, এছাড়া দুই বিদেশি হত্যাকাণ্ড, জঙ্গি তৎপরতা এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলবো। জনাব বেনজির আহমেদের কাছে জানতে চাইবো, প্রথমে একটি বিষয় জানতে চাইবো যে হোসনি দালানে যে ঘটনাটি ঘটেছে, আপনাদের তো একটা ইন্টেলিজেন্স আছে, তো এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো বা এখন সর্বশেষ আপডেটটা একটু জানতে চাইবো। এটি খুবই দুঃখজনক, কারণ আমরা জানি যে শিয়া সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল এবং তার কদিন আগে কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের একটা বিশাল উৎসব, ধর্মীয় উৎসবকে আমরা অতিক্রম করেছি সাফল্যের সঙ্গে। এই নিরীহ এই একটা সম্প্রদায়ের যারা রাতের গভীরে একত্রিত হয়েছিলেন ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপন করার জন্য, তাদের উপরে হামলা নিঃসন্দেহে আমি মনে করি ন্যাক্কারজনক, ঘৃণ্য, এবং যারা করেছেন তারা তো অবশ্যই আমি মনে করি একটা ঘৃণ্য কাজ করেছেন। এবং এই সমস্ত খুনি অপরাধী যারা, তাদের কোনো গোষ্ঠীর স্বার্থ বা অন্য কোনো কী কারণে তারা এটা করেছেন, তারা এটা তদন্ত করে দেখা হচ্ছে। আর যেটা হচ্ছে যে আমরা যে কোনো এই ধরনের অনুষ্ঠান হলে আমরা জানি যে ইতিপূর্বে এই ধরনের কয়েকটা ঘটনা ঘটেছে আমাদের দেশে। আমাদের দেশে 2004 সালে একবার দেশব্যাপী জঙ্গি হামলার মতো ব্যাপার ঘটেছিল একবার। সে কারণে কিন্তু আমরা এই ধরনের ন্যাশনাল ইভেন্ট আসলেই আমরা সমস্ত থ্রেট সামনে রেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে দায়িত্ব পালন করার জন্য। আমি এটা বলবো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেছে, আর তাদের দায়িত্ব পালনের কারণেই হয়তো আমরা অনেক লাইফকে সেভ করতে পেরেছি। তারা স্বচ্ছন্দে হামলা করতে পারেনি, বা তারা এই কারণে অনেক জীবন হয়তো বাঁচানো গেছে, যেটা হয়তো এই মুহূর্তে আমরা স্পষ্ট নয়। কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং তাদের কর্মতৎপরতার কারণে আমি অন্তত বলতে পারি যে উই কুড সেভ লট অফ লাইফস। তাহলে কি বিষয়টা এরকম যে কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ তো সেখানে ঘটেছে, তা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে কি আরও গ্রেনেড হামলা হতে পারতো? তারা কি সেটা ঠেকিয়েছে? অবশ্যই, সেটা আমরা বলতে পারি যে তারা এখানে না থাকলে নিশ্চয়ই তারা এখানে হ্যাভক তৈরি করতে পারতো, তো সেটা করতে পারেনি। এখানে একটা প্রাণ গিয়েছে আমরা জানি। আমরা মনে করি যে ইভেন এ সিঙ্গেল লাইফ কাউন্টস, একটা প্রাণও এইভাবে বিঘরে বা মারা যাক, সেটা আমরা কখনো চাই না, এবং এটা কখনো কাম্য হতে পারে না। যখন আমাদের গণতান্ত্রিক দেশে বা যেখানে আমরা এরকম একটা সোসাইটিতে বসবাস করি, সেখানে আমরা অবশ্যই এটা কামনা করি না এবং কাম্য হতে পারে না। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, তারাও এটা পছন্দ করেন না। আপনি 2004 সালের ঘটনাটি টানলেন, তো ওই ঘটনার সাথে কি এই ঘটনাগুলোর বা এই ঘটনাটির, এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইবো না। এই কারণ হচ্ছে যে যেহেতু তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, তাদের যে তদন্তের বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তারাই ভালো বলতে পারবে। এই পর্যায়ে আমার ক্যাপাসিটি থেকে আমি কোনো মন্তব্য করতে চাই না। তো আপনাদের এই ঘটনার পর আমরা লক্ষ্য করেছি যে র্যাব সেখান থেকে যে গ্রেনেডের বিভিন্ন রকম উপকরণ সেগুলো সংগ্রহ করেছে। তো আপনারা কি প্রাথমিকভাবে যে উপকরণগুলো পাওয়া গেছে, এই উপকরণগুলো কি থেকে কি আন্দাজ করছেন? এটা কি দেশে তৈরি গ্রেনেডগুলো না বাইরে? হ্যাঁ, এগুলোকে আইডি বলে, মানে লোকালি তৈরি করা হয়েছে এগুলো। তো আমরা এগুলো দেখছি, পরীক্ষা নিরীক্ষা করছি আমরা, এবং আমরা গোয়েন্দা বিভাগকে আমাদের যে ফাইন্ডিংস সেগুলো তাদেরকে সরবরাহ করবো, সহযোগিতা করব। যে কোনো একটা রাষ্ট্রীয় কোনো বড় ঘটনা হলে র্যাব তো শ্যাডো ইনভেস্টিগেশন করে, তা আপনারাও কি এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন? আমরাও শ্যাডো ইনভেস্টিগেশন করছি। এটা আমরা ঘটনার পর থেকেই আমরা এটার কেন হলো, কারা দায়ী, এটা আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা দেখার চেষ্টা করছি। একটি ব্যাপার আছে যে এই ধরনের সেদিন দুর্গাপুজো ছিল এবং দশমীর দিন ছিল, তো পাশাপাশি এখানেও একটা বিষয় ছিল যে এই ধরনের একটা আয়োজন। তো এরকম একটি বিষয় চলে এসেছে যে এই খবরটি কিছুটা হলেও সতর্কতামূলক একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল সেখানে, তো ইনফরমেশনের পরও কেন মানে এরকম একটা বিষয় ঘটলো? হয় কি, আপনার যদি যিনি অপরাধ করবেন উনি যদি অ্যাডামেন্ট হন যে কাম হোয়াট মে আমি করবই, আমি মারা যাই, জীবিত থাকি, হোয়াট এভার, আমার ফাঁসি হোক, জেল হোক, আমি করবই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, হাইলি মোটিভেটেড হলে আর কি। তো যেটা আমরা বলতে পারি যে ফ্রম দ্য ল এনফোর্সার সাইড, ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড,
আমাদের অবশ্যই উদ্যোগ ছিল যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। তো এবং এটা আমরা আপনাকে বলতে পারি। তো যেটা হয়েছে সেটা অবশ্যই এখন আমরা খুঁজে বার করব। তবে আমি যেটা বলতে চাই, আগেও বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার কারণেই কিন্তু আমি মনে করি যে ব্যাপক প্রাণহানি অ্যাভয়েড করা গিয়েছে। আরও বড় ধরনের তাহলে আমরা বলতে পারি যে নাশকতা হতো, চেষ্টা করতে পারতো তারা, যারা এই কাজটা করেছে। কারণ এরা তো কয়জন লোক মৃত্যুবরণ করলো যারা এই ধরনের চিন্তা করতে পারে, যাদের এরকম ধরনের ক্রিমিনাল মাইন্ড, তাদের কাছে তো তারা তো ওখানে গিয়েছেই মানুষকে হত্যা করার জন্য। সো তাদের কাছে তো নাম্বার আমি মনে করি যে একটা ফ্যাক্টর। সো সে কারণে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই গভর্নমেন্ট বা ল এনফোর্সের তরফে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সে কারণে আমি মনে করি যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দেম। যে গ্রেনেডগুলো পাওয়া গেছে, এই ধরনের গ্রেনেড আমাদের দেশে এই ধরনের দেশীয় তৈরি গ্রেনেড কি কোথাও ব্যবহার হয়েছিল? এক্স্যাক্টলি এটা এই মুহূর্তে বলা ঠিক হবে না। তবে আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের দেশে মাঝে মাঝে এই ধরনের, এটা ইটস নট লাইক দ্যাট যে ফার্স্ট টাইম এটা ব্যবহৃত হয়েছে। আমাদের দেশে কিন্তু এই ককটেল বা এই ধরনের আমরা দেশীয় যে বিস্ফোরক তৈরি করা, ব্যবহার করা, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি, অপরাধীরা করেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি এটা। তো এই যে এই ধরনের যে আইডি তৈরি করা, এটি প্রচেষ্টা আমরা বিভিন্ন সময় দেখেছি। তো এটা একেবারে দেশে নতুন নয়, আমাদের দেশে আমরা ইতিপূর্বে দু একটা এই ধরনের ঘটনা দেখেছি। তো যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল, যারা মানে বিস্ফোরণের জন্য নিজেদেরকে সেখানে নিয়োজিত করেছিল, তাদেরকে পেশাদার নাকি আপনি মনে করেন? তদন্ত শেষ হওয়া পর্যন্ত আমি এই বিষয়ে মন্তব্য করব না যে তারা কি পেশাদার নাকি অপেশাদার, নাকি কোনো মোটিভেটেড নতুন গোষ্ঠী, নাকি স্লিপার সেল, হোয়াট এভার। এটা আমি মনে করি একটু সময় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমার ধারণা এটা বেরিয়ে আসবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিপূর্বে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সাফল্যের সঙ্গে। আপনার মনে আছে নিশ্চয়ই যে যখন সৌদি অ্যাম্বাসির খালাফ আলী নিহত হলো, ইট ওয়াজ এ ক্লুলেস মার্ডার, আমরা কিন্তু বের করেছে। এই তাভেলাটা মার্ডার কিন্তু বের হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস গুণীয় মার্ডার বের হবে। যারা এখানে এই অপকর্মটি করেছে, এই খুনে তৎপরতা করেছে, আমাদের দৃঢ় বিশ্বাস তাদেরকেও আমরা খুঁজে বার করতে পারবো। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ক্যাপাসিটি রয়েছে, সেটির পরে আমি অনুরোধ করব সবাইকে বিনয়ের সঙ্গে আস্থা রাখার জন্য। আপনার কাছে আমরা আবারও ফিরে আসব। দর্শক, এই ঘটনাটি নিয়ে একটু প্রতিবেদন রয়েছে, তা আমরা এখন একটু দেখব। বোমা বিস্ফোরণের আগে হোসেনি দালানের দুই পাশের দৃশ্য ছিল এরকম। কয়েকটি বোমা হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। হোসেনি দালানের দুটি সিসি ক্যামেরায় তারপর দেখা যায় সবার ছোটাছুটি। সিসি ক্যামেরায় দেখা গেল গুরুতর আহত অনেককেই হাসপাতালে নিয়ে যেতে। বোমা বিস্ফোরণে আহতরা পরে সেই মুহূর্তের কথাই তুলে ধরলেন। লাইনে দাঁড়ানোর সময় হঠাৎ করে একটা বোম পড়লো উপরে। প্রথম বোমা মারছে, আবার আরেকটা মারার পর মনে হয় কারেন্টে শর্ট করছে, এরকম পুরো শরীর কি ঝাঁকি মেরে উঠছে। বোমা বিস্ফোরণের এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সো এগুলো আসলেই গ্রহণযোগ্য না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সারা পৃথিবীতেই বিখ্যাত। এটা আমরা ধারণা করতেছি যে হয়তো ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটতে পারে, যেহেতু সরকার কিংবা পুলিশ বা র্যাব কেউ এ বিষয়ে এখনো কোনো সঠিক কোনো পদক্ষেপ নিতে পারেনি। এটা সম্পূর্ণ বেআইনি এবং এইভাবে করছে, খারাপভাবেই করছে। এটা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, বিচার হওয়া দরকার। এটা বাংলাদেশের ভিতরেই এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, দেশকে অস্থিতিশীল করে এটা একটা ফায়দা লোটার চিন্তা ভাবনা তারা করছে। র্যাব মহাপরিচালক, আপনি দেখলেন সাধারণ মানুষের ক্ষোভ, তো এইটার সাথে কি আপনিও একমত পোষণ করবেন বা আপনার কোনো? আমি তো মনে করি যে তাদের যে বক্তব্য উঠে আসছে, এটি আসলে আমাদের দেশের সাধারণ মানুষের এই ধরনের স্পিরিট, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলছেন, সবাই এটাকে নিন্দা জানিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এটাই কিন্তু আমাদের জাতিগত ফিলিং বা আমাদের দেশের সাধারণ মানুষের ফিলিং। তো আমি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস কাইন্ড অফ ফিলিংস, কারণ আমি মনে করি এটাই আমাদের মুদ্রা কথা, আমাদের জাতিগত চেতনার যে মুদ্রা কথা, সেটা এটাই। তো সাধারণ মানুষকে আপনি কি ধরনের মেসেজ দিতে চান?
কারণ আমরা মেসেজ দিতে চাই এটাই যে আমাদের দেশে যারা এই ধরনের দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, গণবিরোধী, জনমানুষের নিরাপত্তা বিরোধী কাজ করেন, এরা কিন্তু একটা খুবই ক্ষুদ্র গোষ্ঠী। কিন্তু এদেরকে যে বৃহত্তর জনগোষ্ঠী যারা আমাদেরকে পছন্দ করি না, নিন্দা করি, আমরা এদেরকে ডিসঅ্যাপ্রুভ করি, সবাই মিলে এদেরকে মোকাবেলা করতে হবে। এইটা হবে আমার মেসেজ টু এভরিবডি, যে এটা শুধুমাত্র ল এনফোর্সার না বা শুধুমাত্র গভর্নমেন্ট না, এই আমাদের দেশের নিরাপদ করার দায়িত্ব আমাদের সবার, এবং সবাই হাতে হাত রেখে আমাদেরকে এই যে ক্ষুদ্র গোষ্ঠী একাংশ, খুবই নগণ্য একটা গ্রুপ, এদেরকে মোকাবেলা করতে হবে এবং আমরা এই যুদ্ধে জিতব ইনশাআল্লাহ। আমরা আবারও কথা বলবো র্যাব মহাপরিচালকের কাছে। আমি একটি বিষয় বলবো যে কোনো একটি বড় ঘটনা যখন ঘটে, র্যাব তো শ্যাডো ইনভেস্টিগেশন করে। আবার দেখা যায় যে এখন এই হোসেনি দালানির যে ঘটনাটি, অলরেডি তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেটি তদন্ত করছে। তো এই তদন্তের চলাকালীন সময়ে যদি আপনারা কোনোভাবে অপরাধীকে শনাক্ত করে ফেলেন, সেক্ষেত্রে তো আপনারা কাজ করছেন এবং আমাদের সামনে তো মনে হয় নিয়ে চলে আসবেন যদি কোনো অপরাধীকে শনাক্ত করে। ডেফিনেটলি, অবশ্যই আমাদের প্রয়াস থাকবে, প্রচেষ্টা থাকবে, তৎপরতা থাকবে যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করা এবং গ্রেফতার করে পুলিশের সোপর্দ করা, সো দ্যাট ইনভেস্টিগেশন ত্বরান্বিত হতে পারে। আপনাদের তো অবশ্যই অনেক বড় একটা টিম তাহলে এই বিষয়ে কাজ করছে। আমরা কাজ করছি। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে চলে যাব। আপনারা নাম বলে প্রশ্ন করুন। আমি রুকায়া আলম মৌমিতা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমার প্রশ্নটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী যদি আমরা চিন্তা করি পুলিশের ক্ষেত্রে, সে পুলিশ থেকে র্যাবের কার্যক্রমের বেসিক পার্থক্যগুলো আসলে কোথায়? পুলিশের আসলে ম্যান্ডেট অনেক ওয়াইড, কিন্তু র্যাবের ম্যান্ডেট অনেক স্পেসিফিক এবং ন্যারো ম্যান্ডেট। আমাদের ম্যান্ডেটগুলো নির্ধারণ করে দেওয়া আছে, সেই ম্যান্ডেটের উপরেই কাজ করে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে ম্যান্ডেটের পার্থক্য, এবং সেকেন্ড পার্থক্য হচ্ছে ক্যাপাসিটির পার্থক্য, তারপরে পার্থক্য হচ্ছে যে অ্যাবিলিটির পার্থক্য, এরপরে পার্থক্য হচ্ছে মোবিলিটি অ্যান্ড ইকুইপমেন্টের পার্থক্য। পুলিশের যেরকম অনেক বড় ম্যান্ডেট, আমরা কিন্তু সব কিছুর জন্য পুলিশের কাছে অ্যাপ্রোচ করি, আর আমাদের ম্যান্ডেট হচ্ছে অনেক সীমিত। আমরা 7টা ম্যান্ডেটের উপর কাজ করি। আপনাদের আর কারো প্রশ্ন থাকলে নাম বলে প্রশ্ন করুন। স্যার, আমি মোহাম্মদ শাহিদুর রহমান, আইন ও বিচার বিভাগে পড়ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। স্যার, আমরা র্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে র্যাবের বিভিন্ন সফলতা দেখেছি, কিন্তু অতি সম্প্রতি সময়ে যে মানব পাচারের ঘটনাগুলো ঘটছে, এই মানব পাচারের ঘটনা প্রতিরোধে র্যাবের ভূমিকা কী, কিংবা র্যাব কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? এই মানব পাচার যারা করে তাদের কিন্তু অনেক, যারা এই ধরনের ক্রিমিনাল, যারা হিউম্যান ট্রাফিকার, তাদের কিন্তু আমরা গ্রেফতার করেছি, আইনের সোপর্দ করেছি আইনের কাছে, এবং এই বছরও কিন্তু আমাদের এই বিষয়ে অনেক সাফল্য রয়েছে। আমরা যখনই এই হিউম্যান ট্রাফিকারদের অ্যারেস্ট করি, সঙ্গে সঙ্গে কিন্তু উই কাম বিফোর মিডিয়া, আমরা সবাইকে জানাই যে দে আর রেসপন্সিবল ফর দিস, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা কাজ করে যাচ্ছি, এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে র্যাবের তাৎপর্যপূর্ণ সাফল্য রয়েছে। এখন ইস্যু হচ্ছে এটাকে বন্ধ করা। তো বন্ধ করার বিষয়টায় আমরা আমাদের কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে যে এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। আমরা চাইবো এক্ষেত্রে নাগরিকদের, জনগণদের সমর্থন, সহযোগিতা, সচেতনতা, যে এটি একটি গর্হিত কাজ, এবং এর মাধ্যমে যিনি এই কাজটি করতে যাচ্ছেন তিনি যেমন নিজের জীবন বিপন্ন করছেন, পাশাপাশি তার পরিবারকে বিপন্ন করছেন, এবং আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিপ্রেক্ষিতে আমাদের রাষ্ট্রের যে ইমেজ সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি যেটা হচ্ছে, যেটাকে কেন্দ্র করে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ক্রিমিনাল গ্রুপের সৃষ্টি হচ্ছে, এবং যেটা কিন্তু আমার নিরাপত্তাকেও ব্যাহত করছে। গভর্নমেন্টের ওপেন পলিসি আছে, আমি মনে করি সেফ মাইগ্রেশন হওয়া দরকার। এই ধরনের আনসেফ মাইগ্রেশন করা থেকে আমি সবাইকে বিরত থাকার অনুরোধ করব। আমি কয়েকটি ইভেন্ট কাভারেজ করেছি যে মানব পাচারকারী যখন আপনারা ধরেন, তো দেখা গেছে অনেকজনকেই দেখা গেছে যে এর আগেও র্যাবের হাতে ধরা পড়েছে, আবার জেল মানে জামিন নিয়ে বের হয়ে গেছে, আবার র্যাবের হাতে ধরা পড়েছে, জামিন নিয়ে বের হয়ে গেছে। তো শুধু মানব পাচারকারীটা, অনেক ধরনের অপরাধীদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। তখন আপনাদের আসলে কেমন লাগে যে একই অপরাধীকে বারবার ধরছেন, আবার জামিনে বের হয়ে যাচ্ছে, আবার ধরছেন? এই বিষয়টি হচ্ছে আদালতের এখতিয়ার। আমি আদালতের এখতিয়ার সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না, এটি করা ঠিক হবে না। বাট আমি জানতে চাইবো যে আসলে এখানে ভালো লাগা খারাপ লাগার বিষয় না। বিষয়টা হলো যে আমি যখন কাজ করি তখন আই হ্যাভ টু বিহেভ ইন এ ভেরি প্রফেশনাল ম্যানার।
আমার কাজ হচ্ছে একজন ক্রিমিনালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা, আদালতের কাজ হচ্ছে বিচার করা। আদালতের যে অংশটি, সেই অংশটির প্রতি দৃষ্টি আমার দেওয়া বোধ হয় বা সমালোচনা করা বা আলোচনা করা সঠিক বলে আমি মনে করি না। আমরা চাইব এই রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ যার যে দায়িত্ব আছে প্রত্যেকে তার নিজ জায়গায় থেকে সেই দায়িত্বটাকে মোর দেন 100% পালন করবেন, এটাই হলো আমাদের প্রত্যাশা। কিন্তু একজন ক্রিমিনাল যদি বারবার বের হয়ে আসে, আপনারা যাদেরকে দোষী ভাবছেন তারপর বারবার যদি বের হয়ে আসে, তাহলে সমাজে ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা হবে? গুড কোয়েশ্চেন। আমাদের যেটা আমি অন্যভাবে প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে যে আমাদের দেশে সমস্যাটা অন্যরকম। সেটা হচ্ছে যে এখানে হিউজ মামলার ব্যাকলগ আছে, তো লক্ষ লক্ষ মামলা বিভিন্ন কোর্টে পেন্ডিং, যে কারণে উই হ্যাভ ট্রিমেন্ডাস ডিলে ইন ডিসপেন্সেশন অফ জাস্টিস। এই 15-20 বছর লাগে একটা মামলা নিষ্পত্তি হতে। সিভিল কেস নিষ্পত্তি লাগে 20-30-40 বছর, অনেকের 2-3 জেনারেশন লাগে আর কি। হয়তো বাবা মামলা করে গেছে, গ্র্যান্ডসনের সময় সেটার রায় আসে, এরকম ঘটনা আছে। এটার জন্য তাহলে হু ইজ রেসপন্সিবল? আমি মনে করি যে ওভার দি ইয়ার্স যেভাবে পপুলেশন বেড়েছে বাংলাদেশে, সেভাবে নাম্বার অফ জাজেস, নাম্বার অফ কোর্টস বাড়ে নাই। ইভেন কি নাম্বার অফ প্রিজনসও তৈরি হতে হয় নাই। তো এখন এটার জন্য দায়ী কে? আসলে কেউ দায়ী না। বুঝতে হবে যে যখন 1972 সালে দেশ স্বাধীন হয়েছিল, তখন আমাদের বাজেট ছিল 735 কোটি টাকা। 735 কোটি টাকা। এখন ওভার দি ইয়ার্স এটা এখন দাঁড়িয়েছে 3 লক্ষ কোটি টাকা। এখন যেটা হচ্ছে যে এই 3 লক্ষ কোটি টাকায় আনতে গিয়ে গভর্নমেন্টকে প্রায়োরিটি দিতে হয়েছে যে কোথায় আমি বাজেটে টাকা ইনভেস্ট করলে আমার দেশের জিডিপি বাড়বে, গ্রোথ রেট বাড়বে। তো গ্রোথ রেট বাড়ার মধ্যে তো প্রিজন নাই, আছে নাকি? আমি দেশে যদি 500 প্রিজন তৈরি করি, এটা কি আমার দেশের গ্রোথ রেট বাড়াবে? না, এই সেক্টরে বাড়বে। যদি আমার দেশে এখন আমরা 2 লক্ষ বিচারক নিয়োগ করি, এটা কি আমার দেশের গ্রোথ রেট বাড়াবে, ইকোনমিকে হেল্প করবে? আমার দেশের চ্যালেঞ্জ কী ছিল? 1971 সালে আমরা কেন লিবারেশন ওয়ার্ক করেছি? দারিদ্র্যের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, ঠিক আছে না? তারপরে হলো সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। লুক অ্যাট দি রিজনস যে কারণে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। তো সে কারণে মানে আমাদের যারা পূর্বসূরি তারা করেছিলেন, কারণ অ্যাট দ্য টাইম আই ওয়াজ ভেরি কিড, আই ওয়াজ লাইক এ কিড, সো আমি তো মুক্তিযুদ্ধ যেতে পারিনি। তো যারা ওই সময় যুদ্ধ করেছেন আমাদের পূর্বসূরি, তারা করেছেন এই সমস্ত কারণে। কিন্তু তো ফলে যখন 1971 সালের 16 ডিসেম্বর দেশ মুক্ত হয়েছে, তারপরে সরকারগুলোর কাজ কী ছিল? এইগুলোকে অ্যাড্রেস করা। বিকজ এই জন্য তো আমরা স্বাধীন হয়েছে। আমাদেরকে অর্থনীতি মুক্তি আনতে হবে, দারিদ্র্য দূর করতে হবে, এডুকেশন করতে হবে। তো এই যে দেখেন প্রায়োরিটিগুলো কোথায়। তারপর ইন্ডাস্ট্রিয়াল শিল্প তৈরি করতে হবে। তারপরে হলো যে একসময় দেখেছেন আপনারা যে ফিউয়েলের দাম কীরকম ছিল। এখন ফিউয়েলের পার ক্যাপিটা ফিউয়েল আমরা কত ব্যবহার করি, পার ক্যাপিটা সালফার কত ব্যবহার করি, তারপরে কিন্তু একটা দেশ কতটা শিল্প উন্নতর বোঝা যায় এবং একটা দেশ কতটা শিল্প উন্নয়ন ঘটছে একটা দেশে সেটা বোঝা যায়। আমাদের দেশে কিন্তু এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এক সময় একটা বিরাট অংশ কিন্তু খরচ করতে হয়েছে এই তেল আমদানি করতে। তেল আমদানি না করলে কি হবে? বিদ্যুৎ হবে না, ইন্ডাস্ট্রির চাকা ঘুরবে না, গাড়ির চাকা ঘুরবে না। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইকোনমিক গ্রোথটা তো সেখানেই তো ফলে গভর্নমেন্টকে প্রায়োরিটাইজ করতে হয়েছে। তো সে কারণে হয়তো এগুলো হয় নাই। আমার ধারণা এখন বোধহয় আমরা একটা ভালো পর্যায়ে এসেছি। আগামী 3-4 বছরের মধ্যে বোধহয় গভর্নমেন্ট এই সমস্ত ক্ষেত্রে এখন অ্যাটেনশন দিতে পারবে, ওই জায়গাগুলো থেকে এখন আসতে পারবে। কারণ এখন তো আমরা একটা টেক অফ পর্যায়ে চলে গেছে, উই আর জাস্ট টেকিং অফ। আমার মনে হয় যে যদি আমরা আর 2-3-4টা বছর দেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি, তাহলে এইটা একটা ক্রুজিং স্পিডে যাবে। এখন ইস টেকিং টেক অফ করছে, এটা তখন একটা ক্রুজিং স্পিডে যাবে। তো যখন ক্রুজিং স্পিডে যাবে তখন কিন্তু অন্য বিষয়গুলোকে গভর্নমেন্ট দেখার সুযোগ পাবে। এখন আমরা কথা বলবো দেশের সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠনগুলোর যে তৎপরতা, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনগুলোকে আপনারা ধরেছেন জেএমবি, হরকতুল মুজাহিদিন বা হিজবুত তাহরীর। তাদেরকে নিয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন সেই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন দেখব। বাংলাদেশে আসলে জঙ্গি সমস্যা আগেও ছিল, বর্তমান সরকার আসার পর এটা অনেকটাই নির্মূল করে ফেলছে, কিন্তু এখন আবার এই সমস্যাটা দেখা যাইতেছে। এই সমস্যাটা আমরা এমনিতেই বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ,
এবং আমরা এখানে সবাই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করি। তারপরে এই জঙ্গি সমস্যাটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আবার একবারে নির্মূল করে দেওয়া উচিত। এটা সরকারের আরও কঠিনভাবে পদক্ষেপ নিতে হবে, পুলিশদের, তারপর জনগণের সচেতন হতে হবে এই ব্যাপারে, যে তারা প্রতিবেশী সবচেয়ে বেশি, যে মানুষ কাকে ভাড়া দিচ্ছে এইভাবেই কিন্তু মানুষ জানে না তার পাশের বাসায় কে আছে, কীভাবে কে থাকে, যার কারণে জঙ্গিরা সহজভাবে বাস করার জন্য এটা একটা তাদের সহজলভ্য হয়ে যাচ্ছে। এগুলো যদি একটু সচেতন হওয়া যায় তাহলেও ভালো হয়। জঙ্গি যদি উৎখাত করা এটাই আমরা চাই, উৎখাতই ভালো। মনে হচ্ছে দিন দিন এটা মাত্রা বাড়ছে এবং আমাদের দেশেও কিছুটা এটার প্রভাব পড়তেছে। জঙ্গিটা বাংলাদেশের জন্য আজও কাম্য নয়। আমরা চাই জঙ্গি বাংলাদেশ থেকে নির্মূল হোক এবং সচরে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সারা বাংলাদেশের মানুষ তার নিজ উদ্যোগ থেকেই এটা উদ্যোগ নেয়, জঙ্গি শেষ হয়ে যাবে। আপনি শুনলেন সাধারণ মানুষের কথা। তো এখানে কেউ বলেছে যে সবাইকে সচেতন হওয়ার কথা, কেউ বলেছেন বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার কথা। আপনারাও বিভিন্ন সময় মেসেজ দেন এই বিষয়গুলো নিয়ে। তো এখন আসলে সর্বশেষ এইসব মানুষের কথা শুনে আপনার বক্তব্য জানতে চাই। না, আমি তো মনে করি যে আই এম রিয়েলি ইমপ্রেসড। আর আমি এই কথাগুলো শুনে আমার যেটা মনে হয় যে এরাই কিন্তু আমাদের শক্তি। দিস ইজ দি স্ট্রেংথ। এবং এটা হচ্ছে পজিটিভ স্ট্রেংথ আমাদের, যে কারণে এই বাংলাদেশে কখনো জঙ্গিবাদ শিকড় গেড়ে বসতে পারবে না। আমাদের দেশের মানুষ কিন্তু এই যে কথা থেকে বলে তার সবাই শান্তিপ্রিয়, বলছে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই, আমরা জঙ্গিবাদ চাই না। তারপরে কি বলে আমরা সাম্প্রদায়িক কথা চাই না, অশান্তি চাই না। এই যে দিস আর দি স্ট্রেংথ, যেটা আমাদেরকে, আমি মনে করি যে আমাদের দেশের যে সমস্ত অপচেষ্টা বা করা হয়েছে বিভিন্ন সময়, যে এখনও রিসেন্টলি কয়েকটা করা হয়েছে, এগুলো পরাজিত হবে অন দ্য বেসিস অফ দিস স্ট্রেংথ। আমি আবারও আপনার কাছে ফিরে আসবো। তার আগে আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদের আইন শৃঙ্খলা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আকলিমা আক্তার রাখি। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমান সাম্প্রতিক সময় কিছু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক মহলে যে আজকে আইএস এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন উঠেছে, তো এই সম্পর্কে যৌক্তিকতা কতটুকু বলে আপনি মনে করেন? এখন কেউ এটা বলছেন, তো আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে আইএস এর নামে এখান থেকে মেসেজ আপলোড করা হয়েছে। আর একটা হচ্ছে আইএস এর সংগঠন থাকা, আর একটা হচ্ছে আইএস এর সিম্পাথাইজার থাকা। যেমন সিরিয়াতে আইএস এর প্রেজেন্স রয়েছে, ইরাকে আইএস এর প্রেজেন্স রয়েছে, লিবিয়াতে আইএস এর, দেয়ার অল স্ট্রাকচার্ড প্রেজেন্স। এই ধরনের প্রেজেন্স কিন্তু আমরা এখনও দেখিনি। আমাদের এখানে কয়েকবার চেষ্টা করা হয়েছিল, প্রত্যেকবার কিন্তু তাকে আমরা গ্রেফতার করেছি। যারা লন্ডন থেকে এসেছিল, কি বলে অন্যান্য দেশ থেকে আসছিল, তাদের কিন্তু আমরা গ্রেফতার করেছি, সো আমাদের এখানে কোনো স্ট্রাকচার্ড বা এই ধরনের কিছু অস্তিত্ব আমরা দেখি নাই, কিন্তু চেষ্টা যেগুলো হচ্ছে সেগুলো ভণ্ডুল করে দিয়েছি আমরা। এখন হতে পারে দেয়ার মে বি সাম সিম্পাথাইজার্স। এই আইএস কোনো স্ট্রাকচার্ড কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। এবং আমরা তোমাদেরকে বলতে পারি যে যেহেতু র্যাব অ্যান্টি টেরর ফোর্স, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি যে ধরনের কোনো কিছু আছে কিনা আমরা দৃষ্টি রাখছি, খেয়াল রাখছি, এবং কোনো কিছু আমাদের নজর আসার সঙ্গে সঙ্গে উই ক্যান টেল ইউ যে উইল ডিসম্যান্টল দেম। দুই বিদেশি নাগরিক যখন হত্যা হলো, তারপরে একটা ওয়েবসাইটে আইএস দায় স্বীকার করলো, পরে সেটা আমরা জানতে পেরেছি যেটা আসলে আইএসের ওয়েবসাইটটা। একই রকমভাবে হোসনি দালানির এই ঘটনার, বিস্ফোরণের ঘটনার পরও কিন্তু একই রকমভাবে প্রকাশ হলো। তো এটাও তো ভিত্তিহীন না? আসলে এটার কোনো ভিত্তি আছে? তো আমরা এই যে সমস্ত সাইটে এগুলো আপলোড করা হয়েছিল, টুইটার, ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে, সেগুলো আমরা বাংলাদেশ থেকে দেখছি যে কোথায় কোথায় থেকে আপলোড হয়েছে। তবে এখানে দেখার ক্ষেত্রে কিছু সমস্যা যেটা আমি বলতে চাই না, কারণ বললে আবার ক্রিমিনাল উৎসাহিত হবে। তো আমরা বলতে চাই যে আমাদের এখানে যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো দিয়ে আমরা এগুলো দেখার চেষ্টা করছি। আপনাদের আর কারো প্রশ্ন থাকলে নাম বলে প্রশ্ন করুন। স্যারের কাছে আমার একটি কোয়েশ্চেন রয়েছে। আমি শায়লা রহমান ইমা, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমাদের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তো সাম্প্রতিককালে 3 মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে রাজশাহীতে যখন আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের উপর হামলা করা হয় বা আহত করা হয় সদস্যকে, তো এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার কার্য আমরা জানতে পারিনি। তো এই ব্যাপারে সরকারের পদক্ষেপ বা তদন্তের অগ্রগতি ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। রাজশাহী এই ঘটনা যেটা হয়েছে সেটা তো অবশ্যই দুঃখজনক। তো ওই যেটা তোমার কেন, আমি মনে করি যে বাংলাদেশের সকল শান্তিপ্রিয় মানুষের মনে দাগ কেটেছে বিষয়টা।
টেলিভিশনে, কল্যাণে সবাই দেখেছে। সেটা। তো এটা অ্যাজ এ ল এনফোর্সার ডেফিনেটলি আমরা চাই যে যারা পারপেট্রেটর তাদের বিচার হবে, তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে, এবং তারা যে অপকর্মটি করেছে তার জন্য তারা যে ডিউ যে পানিশমেন্ট তারা পাবে। আমি তোমাকে এটা বলতে পারি যে পুলিশের পক্ষ থেকে সেই প্রক্রিয়াটি অব্যাহত আছে। এখানে একটি বিষয় যে আপনি তো সর্বোচ্চ দায়িত্ব পালন করছেন একটি বাহিনীর, তো এখন যে অপরাধগুলো হচ্ছে তার মধ্যে কোন অপরাধগুলো বেশি হচ্ছে এটা একটু জানতে চাইবো। আসলে অপরাধের যে এটাকে বলে ট্রেন্ড অ্যানালিসিস আর কি, তো এটি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এখনকার ফ্লোটা কি? এখন যেটা আমরা দেখি যে তেমন কিন্তু মারাত্মক যে অপরাধগুলো একসময় আমরা দেখেছি এগুলো কিন্তু কমে আসছে। মানে লাইক যে আপনার তোমার যে ব্যাংকের টাকা ছিনতাই, এটা কিন্তু একসময় ঢাকায় ফ্রিকোয়েন্টলি হতো, এখন তো নাই এটা। তারপরে একসময় আমার মনে আছে আমি যখন 2010 সালে ঢাকার পুলিশ কমিশনার দায়িত্বভার গ্রহণ করি, তখন মিডিয়াতে প্রায় আসতো ঢাকা শহরে 360টা স্পটে ছিনতাই হয়, এগুলো কিন্তু এখন নাই। তার মানে একটা সময় একটা চ্যালেঞ্জ আসে। এই মুহূর্তে আমি যেটা বলতে পারি যে একেবারে আতঙ্কিত হওয়ার মতো কোনো বিশেষ যে আউটব্রেক অফ ক্রাইম এটা এই মুহূর্তে নাই। আর কারো প্রশ্ন থাকলে নাম বলে প্রশ্ন করুন। আমি মুশফিকুস সালেহীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন সময় দেখেছি র্যাব পরিচয়ে বিভিন্ন ধরনের অপরাধ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে র্যাবের বিভিন্ন সদস্য অপরাধকর্মে জড়িয়ে পড়ছেন। এই বিষয়ে আপনাদের পদক্ষেপগুলো কি থাকছে? পুলিশের পরিচয়ে বা র্যাবের পরিচয়ে অপরাধ করা, এগুলো তো যারা করে আমরা অসংখ্য অপরাধীকে ধরেছি, তাদেরকে বিচারে সোপর্দ করেছি। আমরা র্যাবের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে র্যাব এটাকে আমি মনে করি যে খুবই কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। আমরা র্যাব আইনে কিন্তু আমরা জেলও দিতে পারি এবং দিয়ে দিই। আমরা কোনো অপরাধ করলে জেলও দিয়ে দিই। আমরা কিছুদিন আগে আমাদের 2 সদস্যকে জেল দেওয়া হয়েছে। তারপরে চাকরির থেকে চাকরিচ্যুত করি আমরা। তারপরে এই অসংখ্য ধরনের আমরা মানে নিষ্ঠুরভাবে মানে নিষ্ঠুর আমি এই সেন্সে বলবো যে এই কোনো ধরনের আমরা প্রশ্রয় দিই না। র্যাবে অপরাধ করলে আমরা কাউকে প্রশ্রয় দিই না। ধন্যবাদ। একটি বিষয়, একটি স্পর্শকাতর বিষয় এখন কথা বলবো যে র্যাবের সাথে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটলে এবং কেউ মারা গেলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক মানবাধিকার সংগঠন আপনাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। তো এই বিষয়গুলোকে আপনাদের উপর কোনো প্রভাব পড়ে যখন কোনো মানবাধিকার সংগঠন আপনাদের এগেনস্টে কথা বলে এবং সরকারকেও সেটা বলার চেষ্টা করে? আমাদের দেশে কিছু পিকুলারিটি আছে। হ্যাঁ, ভারতেও ল এনফোর্সের সঙ্গে কিল ইন অ্যাকশন হয়, তখন আমরা দেখি না আমরা, ঠিক আছে। আমেরিকাতে বছরে প্রায় 650 লোক পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়, আমরা কিন্তু এগুলো নিয়ে কোনো হইচই দেখি না। তারপরে হলো যে এই যে আমরা দেখি যে ফ্রান্সে যে সমস্যা হলো, সেখানে 2 জন টেরোরিস্ট ছিল, 2 জন টেরোরিস্ট কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলেছে। এই ঘটনা ব্রাসেলসও হয়েছে। তো এই ঘটনা আপনার অস্ট্রেলিয়াতেও হয়েছে, যেখানে টেরোরিস্ট আছে সেখানে যখন যাচ্ছে ল এনফোর্সাররা গোলাগুলি হচ্ছে, টেরোরিস্ট নিহত হচ্ছে। ইটস ভেরি কমন বিকজ আপনার যদি কেউ আর্ম টেরোরিস্ট হয়, যদি সশস্ত্র টেরোরিস্ট হয় বা সশস্ত্র খুনি হয়, ভয়ঙ্কর অপরাধী হয়, তাহলে তাকে যদি আপনি ধরতে যান অস্ত্রশস্ত্র নিয়ে, যদি গোলাগুলি হয় তো মারা যেতে পারে। কয়েকদিন আগে তোমরা টেলিভিশনে দেখেছো আমাদের টাঙ্গাইলে গোলাগুলি হয়েছে, আমার একটা অফিসার মারাত্মকভাবে আহত হয়েছে। তো কারণ কি, মানে আর্মস ইজ এ ওয়েপন, ইজ ডেঞ্জারাস থিং, ইট কিলস। যার হাতে থাকবে সেই ওপেন করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। যে যখনই আমাদের সঙ্গে কোনো কিল ইন অ্যাকশন হয়, কেউ সামবডি ডাইজ, তখন কিন্তু একাধিক ইনকোয়ারি হয়, উইদিন দি সিস্টেম হয়, সিস্টেমের বাইরেও হয়, সিস্টেমের বাইরেও কিন্তু ইনকোয়ারি হয়, ম্যাজিস্ট্রেসি ইনকোয়ারি করে, দেখে জাস্টিফাইড কিনা। So এগুলো কিন্তু it's not like that যে we go and people are killed and it's like that. No, there is a accountability system. এবং we are accountable to the law, we are accountable to the organization, also we are accountable to the people. কিভাবে people এর সঙ্গে আমরা accountable? এই যে media all the time they are reporting, so that the media is creating a bridge between the community and law enforcers. সো এই ব্রিজের মাধ্যমে মিডিয়াও জানতে পারে এবং তাদের কাছে কিন্তু আমরা এক ধরনের এখন ডেমোক্রেটিক সোসাইটিতে উই আর অলসো অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। সো পিপল, ল, কোর্ট, গভর্নমেন্ট, অর্গানাইজেশন, সো অ্যাকাউন্টেবিলিটি কিন্তু প্রচুর। সেখানে চাইলেই
একটা কিছু করা যায় না। এবং চাইলে যদি কেউ করে মানে কি অসৎ উদ্দেশ্যে বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, সেক্ষেত্রে তো আমরা দেখেছেন তোমরা দেখেছো রিসেন্ট যে তোমার যে নারায়ণগঞ্জে চেষ্টা করা হয়েছে তাতে কী হয়েছে। সো আমরা এখানে বলতে পারি যে আমরা যেগুলো করার চেষ্টা করি সেটা উই ট্রাই টু বি প্রফেশনাল উইদিন দি ল। আর লর বাইরে যদি কেউ অসৎ উদ্দেশ্যে বা ব্যক্তিগতভাবে কোনো স্বার্থসিদ্ধির জন্য করে, দ্যাটস ইজ রেসপন্সিবিলিটি, এবং সেই ক্ষেত্রে আমরা কোনো দায়িত্ব নেব না। আমরা কাজ করতে চাই আমাদের দেশে প্রচলিত আইনের কাঠামোর মধ্যে। আমার পেশাগত দায়িত্ব আছে যেটা সেটা আমার জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ আছে সেটার ভিত্তিতে আমরা কাজ করতে চাই, সেটা আমরা করে যাচ্ছি। এবং এই কাজ করতে গিয়ে আমার দেশের জনগণের নিরাপত্তা দিতে গিয়ে, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে গিয়ে, রাষ্ট্রের নিরাপত্তা দিতে গিয়ে, সমাজকে নিরাপদ করতে গিয়ে আমার আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে আমরা বলতে পারি তার সর্বোচ্চ প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা অবশ্যই করব। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন করব। একটি হচ্ছে যে দেশের যে আন্তর্জাতিক সংস্থার কথা আমি বলছি যে আমাদের দেশের আপনাদের উপরে অনেক সময় অনেক রকম অভিযোগ তোলে, তাদের দেশে যে ঘটনাগুলো ঘটে তারা তাদের দিকে না দেখে আমাদের দিকে আঙুল তুলে কেন, এইটা একটি প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি র্যাবে আসার পর র্যাবের কার্যক্রম কিংবা অন্যান্য বিষয়গুলোতে আরও বেশি আপডেট করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন? তারা কেন করে, আমাদের বাংলাদেশ কেন তাদের আগ্রহের বিষয়বস্তু, জি, এর অনেক কারণ রয়েছে। এর অনেক ভূতাত্ত্বিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, তারপরে অর্থনৈতিক কারণ আছে, তারপরে আপনার বিভিন্ন দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ইস্যু আছে। তো এগুলোর অনেক কারণ আছে এবং এই প্রত্যেকটা ব্যাখ্যা আমি করতে চাই না। আমি শুধু কিউগুলো বলছি যে এই কেন এগুলো আমাদের, হোয়াই বাংলাদেশ ইজ দি সাবজেক্ট অফ ইন্টারেস্ট। এই কয়েকদিন আগে ফিলিপিনে দুজন চাইনিজ ডিপ্লোম্যাটকে গুলি করে মেরে ফেলা হলো, 2-3 দিন আগে। ওখানে কিন্তু ম্যানিলার সমস্ত ডিপ্লোম্যাটরা বসে মিটিং করে নেই, ঠিক আছে না? ওখানে কিন্তু তার পরের দিন ফিলিপাইনের ফরেন মিনিস্ট্রিকে সব ডিপ্লোম্যাটকে ডেকে কৈফিয়ত দিতে হয় না, অ্যাসিওর করতে হয়, কিন্তু আমার দেশে এটা করতে হয়। এটা অদ্ভুত। তো এটা অদ্ভুত। এটা ভারতে, এটা আমাদের দেশের মিডিয়া দৌড় কিছু হলে বড় বড় দেশের অ্যাম্বাসেডারের সামনে মাইক ধরে এবং তারা কি মন্তব্য করলে সে স্কলে দেয়, নিউজে আইটেমে 1 নম্বর 2 নম্বর প্রায়োরিটি নিয়ে আসে। ভারতে দিস ইজ বিয়ন্ড ইমাজিনেশন। ভারতে কোনো দেশের অ্যাম্বাসেডার মিডিয়ায় কথা বলবে, মিডিয়া তাকে প্রশ্ন করবে, অসম্ভব ব্যাপার। কালচারই নেই ভারতের মিডিয়া কালচারে। তারপরে হলো কথা বললে সেটা আবার টেলিভিশনে আর পত্রপত্রিকায় আসবে, প্রশ্ন ওঠে না। বাংলাদেশের অ্যাম্বাসেডার যুক্তরাষ্ট্রে কাজ করছেন, উনি যদি সমস্ত মিডিয়াকে ডাকেন কেউ আসবে? আই ডোন্ট থিঙ্ক। আর যদি আসেও তাহলে যে কোনো কথাবার্তা বলা হয় সেটা কি ওদের টিভি স্ক্রলে যাবে? আমার মনে হয় যে সময় এসছে আমাদেরকেও চিন্তা করতে হবে, কান্ট্রি ফার্স্ট। সবসময় চিন্তা রাখতে হবে যে আমার ব্যক্তিগত কি হলো না হলো, দেশটাকে রক্ষা করতে হবে, দেশটাকে ডিফেন্ড করতে হবে। ইফ দি কান্ট্রি ইজ সেফ, দি কান্ট্রি ইজ সিকিউরড, উই আর অল সিকিউরড, উই আর অল সেফ। আরেকটি প্রশ্ন ছিল যে আপনি দায়িত্ব নেবার পর র্যাবের অন্যান্য বিষয়গুলো সহ দক্ষতা, কার্যক্রম, এ বিষয়ে সর্বশেষ আপডেট কি, মানে আরও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে? এটা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো সংগঠনের সংস্কার এবং উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। সো আমরা র্যাব ইজ ভেরি স্মল অর্গানাইজেশন। আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি এটাকে আপডেট করার জন্য, আমাদের ভিতরে সংস্কার নিয়ে আসার জন্য। তারপরে প্রশিক্ষণ পদ্ধতি, আমরা যে অপারেশন করি বিভিন্ন সময় সেখানে থেকে আমরা নতুন করে শিখি, সেগুলোকে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করি। কোথায় কোথায় আমাদের উন্নতির সুযোগ আছে আমরা আইডেন্টিফাই করি, বসি, ঠিক করি, আমরা সেগুলো করার চেষ্টা করি। উই ট্রাই টু ইনকর্পোরেট নিউ টেকনোলজিস। টেরোরিজমের ইস্যু, এটা গ্লোবাল ইস্যু। তো গ্লোবাল ইস্যু হলে আমেরিকা যে থ্রেট আছে সেই থ্রেট আমারও আছে, আমার দেশেরও আছে। সো এই যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে কিন্তু আমরা আমাদের এই ফোর্সটাকে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু একেবারে এই মুহূর্তে গ্লোবাল হতে হলে যে পরিমাণ অর্থ দরকার সেটা হয়তো এই মুহূর্তে পাওয়া সম্ভব হবে না, বাট গ্র্যাজুয়ালি উই ক্যান ডু দ্যাট। আমরা যখনই চেষ্টা করছি, আমরা খুবই হতে চাই না, মানে ফরগেটিং দি কি বলে ইস্যুজ অফ দি পিপল, আমরা শুধু র্যাব নিয়ে ব্যস্ত থাকবো এরকম সেলফিশ থটস আমাদের নাই। আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্টের যে বাজেট এলোকেশন আছে তার সঙ্গে সঙ্গতি রেখে, রাষ্ট্রের যে আর্থিক সঙ্গতি আছে তার সঙ্গে সঙ্গতি রেখে
আমাদের বাহিনীকে উন্নত করার জন্য। আমাদের টার্গেট প্রয়াস সেটা হচ্ছে যে উই ওয়ান্ট টু বি এ গ্লোবাল লেভেল টেরর ফাইটিং ফোর্স। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরনো ঢাকার হোসনি দালানে গ্রেনেড হামলা, সারা দেশে জঙ্গিদের সব ধরনের অপতৎপরতা, পাশাপাশি অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধ হওয়ার আগেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তা রুখে দিবে, এমনটাই প্রত্যাশা। আর সব ধরনের অপরাধী যেন আইনের অপকর্মের জন্য সর্বোচ্চ শাস্তি ভোগ করে, এটাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে। র্যাব মহাপরিচালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করলো তোমাদেরকে অনেক ধন্যবাদ, যারা দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, র্যাব মহাপরিচালকের কাছে আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।